গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, মহুয়ার ভিডিও দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ মনটা ছুঁয়ে গেল, বিশ্বাস করো। ওই যে বললাম, মহুয়ার এই ভিডিওগুলোর সাথে সাথে আমি আমার মার কাজের সেই দিনগুলো, মার মানে অসুস্থ হওয়া থেকে সেই মানে কাজ করা অবধি যেগুলো করেছি সেইগুলো সব মনে পড়ে গেল, বিশ্বাস করো। কারণ আমি আমার মার কাজটা নিজের হাতে করেছিলাম। মাকে হসপিটালে ভর্তি করা থেকে, রাত্রির জাগা থেকে শুরু করে, হসপিটালে রাত জাগা শুরু করে, আর তাকে বাড়িতে নিয়ে আসা। যখন মানুষ মারা যায় তখন সে বডি হয়ে যায়। অনেকে বলেছে মা শাশুড়ি থেকে বডি, তখন বেশিরভাগ মানুষই তাকে বডি বলে। বডি আসছে না এখনো, বডি আসতে কত দেরি হবে। পোড়ানোর সময় বলে পরপর অনেকগুলো বডি রয়েছে, কখন যে মানে কত দেরিতে যে হবে, বা বডি এখন চুল্লিতে রয়েছে এখনো শেষ হয়নি, এরকমই বলে। তখন বলে না যে মা শাশুড়ি মানে শাশুড়ি মা চিতায় রয়ে মানে জ্বলছে, এখনও দেরি আছে, বা শাশুড়ির বডি মানে শরীর এখনও শোয়ানো আছে, এগুলো কেউ বলে না, বডি বলে। তখন আর তার শরীরে কোনো প্রাণ থাকে না, ওই জন্য তাকে বডি হিসাবেই পরিণত করা হয়। কত মানুষ কত রকম কথা বলে, সত্যি ভাবি এক এক সময় যে কী করে এরকম কথা বলে গো। যাই হোক, আমার মার কথা নিয়েই তোমাদের সাথে আজকে একটু কিছু স্মৃতি শেয়ার করি। কারণ এই যে মহুয়ার ভিডিওগুলো দেখছি না, সত্যি বলছি, আমার প্রত্যেকটা মুহূর্তে চোখ দিয়ে জল আসছে, সেই আমার মার কথা মনে পড়ছে। আমার মা অসুস্থ হওয়া থেকে মানে তার কাজ অবধি আমি করেছিলাম। তো হসপিটালে যখন মার শেষ সময়টা চলে এসেছিল, তখন আমি শুধু আমার তাকিয়ে দেখা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। কারণ ডাক্তারবাবু এসে বলে দিয়ে গেলেন যে দেখুন, আর কিছু করার নেই, যেটুকু সময় আছে আপনি পাশে থাকুন। আয়ারা যারা ছিল তারা বলছে একটু মুখে জল দিন, ঠাকুরের নাম করুন, সবার নাম করুন, যে সবাই এসেছে ওনাকে দেখতে, উনি শুনতে পাবেন, সব শুনতে পাবেন। আমি তখনও, আমার মেয়েরা পৌঁছায়নি, আমার হাজব্যান্ড পৌঁছায়নি, তখনও বাড়ির কেউ পৌঁছায়নি, আমি শুধু একা মাকে নিয়ে কল্যাণী হসপিটালে একা একা বসে আছি, আর আমার মা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। সেই দিনটা না ভোলা যায় না। যতই স্মৃতি মানে মানে কি বলবো, যতই সব কিছুর মধ্যে নিজেকে মানে ডুবিয়ে রাখি না কেন, স্মৃতি কিন্তু কোনো সময় ছাড়া ভোলা যায় না। সেই দিনগুলো, বিশেষ করে সেই মুহূর্তগুলো কোনো সময় ভোলা যায় না। তো ওইভাবে আস্তে 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 আমার মার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর আমি সেখানে একমাত্র মানে ইয়ে সাক্ষী যে আমার মা শেষ যাত্রায় রয়েছে। সে বড় প্যাথেটিক, বড় প্যাথেটিক। তো এরা তো ছিল না, এরা দেখেনি সেই সময়টা, এরা তো বিদেশে থাকে, সেখান থেকে এসে তারপর তারা সেই বডিটাই দেখেছে, প্রাণহীন একটা শরীর দেখেছে, আর কিছু না। আর আমি তো আমার মাকে সুস্থ মানুষকে মৃত্যু অবধি দেখলাম, একদম সুস্থ। আমার মা রান্নাবান্না করে খেয়ে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে গেল। সেই অবস্থা থেকে কন্টিনিউ তার সাথে আমি, তার কাজের শেষ মুহূর্ত অবধি আমি একমাত্র সঙ্গী তার, আর কেউ না। তো যখন আমি ঘাটে নিয়ে যাওয়া হয় আমার মাকে, বাড়িতে তো আসে প্রথমে, বাড়ি থেকে তারপরে ঘাটে নিয়ে যাওয়া হয়, গঙ্গার ঘাটে, ইলেকট্রিক চুল্লি। কিন্তু সেখানেও তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ আরও অনেক বডি থাকে। তো সেই জন্য বসে থাকতে হয়েছে, সেই মাকে ধরে বসে আছি। তারপর যখন সব থেকে কষ্টকর, যখন না একটা ছেলেই বলো আর একটা মেয়েই বলো, যখন ওই যে ঘুরে ঘুরে পাতকাঠি দিয়ে মুখে আগুনটা দেয় না, এটা যে কত বড় মানে কতটা শক্তি ভেতরে আনতে হয়, সেটা যারা করে তারাই জানে। আমি করেছিলাম বলে আমি জানি যে সেই মুহূর্তটা সেই ছেলেটার বা মেয়েটার কি হয়। যারা ৩-৪টে ভাই তারা সবাই করে না, শুধু বড় ভাই করে। যারা মানে আমার যেমন শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার হাজব্যান্ড করেছে, যেহেতু আমার হাজব্যান্ড বড়, আমার দেওর কিন্তু পাশে দাঁড়িয়ে থেকেছে, ধরে থেকে এখানে আসবে না, হ্যাঁ মা, না না তুমি এগুলো নিয়ে এসো না, এখানে এখানে আনতে নেই মা, পরে এনো। তো সেখানে আমার বর করেছে সব কিছু, আর আমার দেওর পাশে ওকে ছুঁয়ে ছুঁয়ে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু যে করে সে, তার যে কী পরিস্থিতি হয় সেটা যে করে সেই বুঝতে পারে, বাইরে থেকে এই ফিলিংসটা বোঝা যায় না। আমি যখন করছিলাম না মার যে কাজটা, এখানে এখন বার করে রাখো, তারপরে পরে করছি। তো একটু গরম হোক, তারপরে কেটে দেবো। তো এবার মাকে যখন মানে ওই কাজটা করার সময়, এমনিতে তো আগে তো ঘি টি সব মাখানো হলো, চন্দন দেওয়া হলো, আরও যা যা কাজকর্ম আছে সেসবগুলো করলাম। যখন আমার মাকে মানে শেষ কাজের মানে ইয়েটা চলে এলো, যখন পাতকাঠিতে আগুন লাগিয়ে আমাকে বললো যে এখান থেকে এক পাক মাকে পুরো ঘুরে এসে মুখে একবার করে ছোঁয়াবেন, আর পুরো আবার ঘুরে এসে আবার 3বার করতে হয়। মানে এই দৃশ্যগুলো যারা দেখে তাদের পক্ষেও কষ্টকর, আর যে করে তার পক্ষেও খুব কষ্টকর। তো এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে তো জানাতে বোঝাতে হবে, তাই না? তো সেরকমই আমি যখন করছিলাম, আমার মেয়েও কিন্তু ওখানে ছিল উপস্থিত।
সেও কিন্তু দেখেছে আমি কি করছি না করছি, কারণ আমারও কিন্তু ছেলে নেই, তো তাকে তো দেখতে হবে না। তার মা যখন মারা যাবে, নিশ্চয়ই মা বাবা তো সারা জীবন কারোর থাকে না, তো তাদেরকেই সেগুলো করতে হয়। তো আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার মেয়েরাই করেছে। তাহলে আমার মেয়েরা তখন ৮ বছর আগে আরও ছোট ছিল, তখনও তাদের এই কাজটা করতে হয়েছে। প্রত্যেকটা ছেলে মেয়েকে এই কাজটা করতে হয়। সেই জন্য যেভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে মহুয়া, যে ওর মেয়েকে এত সুন্দর করে বোঝাচ্ছে, আমার এত ভালো লেগেছে না, আমি কি বলবো। আমার মেয়েকে আমাকে বোঝাতে হয়নি, কারণ আমি তো করছিলাম কাজগুলো, সেই জন্য আমি বোঝাতে পারিনি, কিন্তু ও দেখছিল, ওরা দেখছিল। তার সাথে সাথে আমার মা যখন মারা যায় তখন আমার মেয়েদের বিয়ে হয়নি, অনেক ছোট তারা, আজ থেকে 15-16 বছর, 16-17 বছর আগে আমার মা মারা যায়, তখন ওরা অনেক ছোট, কারোরই বিয়ে কিছুই হয়নি। তো সেই সময় ওরা অনেকটাই ছোট, ওদেরকেও ঠিক এরকমভাবেই আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা বলছে যে এটা করতে হয়, এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়, এটা করতে হয়, বোঝাতে হয়, বুঝিয়ে দিতে হয়। এটা নিয়েও যদি নিন্দুকেরা নিন্দা করতে বসে, তাহলে আর তাদের কিছু বলার নেই, তাহলে সত্যিই তাদের কিছু বলার নেই। তাদের বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, তারাও তো জানবে, কি করে জানবে তারা? তাদেরকে যদি না জানানো হয়, তো তাদের শ্রাদ্ধ শান্তিই তো হবে না। তারা যদি কিছুই না জানে, ছেলে মেয়েকে এগুলো দেখানো উচিত না, এগুলো খুব খারাপ কাজ করছে মহুয়া। কি না হবিষ্যি দেখিয়েছে মহুয়া, ভীষণ খারাপ কাজ করেছে, হবিষ্যি দেখিয়েছে। হবিষ্যিটা ছাদে আমরা কোনোদিন করিনি, আমাদের বাড়িতে এতগুলো কাজ হয়েছে, হবিষ্যি ঘরের মধ্যেই করতে হয়। তো এখানে যখন ওরা ছাদে করছে, এদের নিয়ম আলাদা, হতেই পারে এদের নিয়ম আলাদা, সবার তো এক নিয়ম হয় না। আমাদের যেমন শ্বশুরবাড়িতে আছে, বউদের কোনো হবিষ্যি নেই, শুধু ছেলে হবিষ্যি করে। বউদের কোনো সাদা শাড়ি লাল পাড় নেই, আমরা যা খুশি শাড়ি পরেছিলাম। হ্যাঁ, চুল আঁচড়াতে পারিনি, সিঁদুর পরতে পারিনি, চটি পরতে পারিনি, হাওয়ায় চটি পরে পরে ঘুরেছি, কিন্তু আমরা হবিষ্যি করিনি। সাদা শাড়ি লাল পাড় অনেকের বাড়িতে নিয়ম থাকে, আমাদের বাড়িতে কিন্তু ছিল না। তো এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে, তো সেইটা তাদের নিয়ম অনুযায়ী তারা করবে। মানুষ এখানে যে সমালোচনা কেন করতে বসে পড়েছে আমি জানি না। সমস্ত মানুষের চোখে খারাপ মহুয়া কেন তার শাশুড়ি মার এই কাজগুলো দেখাচ্ছে। কি হয়েছে দেখাচ্ছে তো? তার বাড়ির লোকেরই তো অনুষ্ঠান দেখাচ্ছে, সে তো কোনো শ্রাদ্ধ বাড়ি গিয়ে অন্য লোকের মৃত্যু বা অন্য লোকের কাজকর্ম দেখাচ্ছে না। তারা যেটা বাড়িতে করছে তার ডেলি ব্লগ সে সেটা দেখাচ্ছে, তারপরেও মানুষজন একেবারে করে একেবারে তেড়ে পুড়ে এসেছে। রে বাবা রে বাবা, কি কাজ করে ফেলেছে প্রবাসী ঘর কন্যা মহুয়া, একেবারে নিচে নেমে গেল মানুষের চোখে। না, একদমই না। কিছু মানুষের চোখে নিচে অলওয়েজ থাকে, মানুষের চোখগুলোই নিচের দিকে থাকে, তারা ওপর দিকে তাকাতেই পারে না, ভাবতেও পারে না, কিচ্ছু না। তারা ওই কুঁয়োর ব্যাঙ, তারাই সমালোচনা করতে বসে, আমার কাছে তাই। তো দুটো একটা জিনিস বলেছি খারাপ লেগেছে, সেই খারাপ লাগাটা অবশ্যই সবার কাছেই লেগেছে। যেমন মার ছবি দিয়ে, মানে মার ছবি, শাশুড়ি মার ছবি ছিল না, আগের ভিডিওতেও বলেছি, সেটা প্রচণ্ডই খারাপ লেগেছে যে আমার শাশুড়ি মা মারা গেছে, আমার শাশুড়ি মার ছবিটা কেন থাকবে না থাম্বনেলে, এটা খুব খারাপ লেগেছে। মা মারা গেছে কথাটা আরও খারাপ লেগেছে, সেখানে শাশুড়ি মার কথাটা বলা উচিত ছিল। যেগুলো খারাপ সেগুলো খারাপ, খুবই খারাপ, কিন্তু যেগুলো খারাপ না সেগুলোও যদি খারাপ বলে তাহলে আর মানুষ কি বলবে। আবার দেখলাম যে জামা কাপড় কিনতে গেছে, তো সেটা জামা কাপড় তো কিনতে যেতেই হয়, ঘাটে ওঠার জামা কাপড় তো কিনতে যেতেই হয়, তো সেটা গেছে, সেটা নিয়েও ভিডিও। আমি জানি না বাবা, সত্যি কথা বলতে কি, যাদের বাড়িতে সবাই মিলে একসাথে গিয়ে বাজার টাজার করেছে তারা করেছে। কারো বাড়িতে, আমার যেমন হাজবেন্ড যখন মারা যায় তখন আমাকে করতে যেতে হয়নি, আমার মেয়েরা করেছে, বাড়ির লোকজন যারা আছে তারাই সব কিছু করেছে, আমাকে করতে যেতে হয়নি। আমি ইচ্ছে করলে যেতেই পারতাম, কি হতো? আমি যদি যেতাম কি হতো? কিছুই ব্যাপার না। তো ও গেছে, ব্যাস, সেটা নিয়েও কি অবস্থা রে বাবা রে বাবা। মানে এটাও দেখতে হবে যে ও ওই অবস্থায় জামা কাপড় কিনতে গেছে, তো জামা কাপড় তো কিনতে হবেই, ঘাটে ওঠার জামা কাপড় তো কিনতে হবেই। তো সেই জন্যই গেছিল। আর একটু ওই 10-12 দিন ধরে এক নাগাড়ে ঘরের মধ্যে থাকতে থাকতে একটু বাইরে বেরোলে খারাপ কিছু তো হয় না, খারাপ কিছু কি হয়? তাতেও সমালোচনা, উফ, ছবি দিয়ে দিয়ে সমালোচনা। তো সমালোচনা করার মানুষ সারা জীবন সব জায়গায় থাকবে, সে তোমার পরিবারেও থাকবে, সে তোমার পরিবারের বাইরেও থাকবে, পাড়াতেও থাকবে, সব জায়গাতেই থাকবে। তাই বলে কি আমরা আমাদের কাজগুলো করব না? সব কাজ করব, যেটা যেটা মনে হবে, যেখানে যা মনে হবে সেখানে সেটাই করব, তাই না? তো যাই হোক, এরপরে সেই
মেহা মেহা নাকি ওর নামটা না আমি ভুলে যাই ভীষণ। তো ওকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল যে আত্মা বেরিয়ে যাওয়াটা, আগুনে পোড়ানো হয়, এই হয় সেই হয়। আগুনে পোড়ানোর সাথে সাথে আমি এই যে ব্যাখ্যাটার সাথে সাথে আমি আরেকটা কথাও যোগ করতে চাই। এই বডিটা যখন পুড়িয়ে দেওয়া হয় তার পেছনে আরও একটা সায়েন্টিফিকও কারণ থাকে। সেটা হচ্ছে শরীরটা তো যখন সে মারা যায় তখন তার শরীরে অনেক রোগ ভোগ জীবাণু ব্যাকটেরিয়া নানান কিছুতে সেটা আক্রান্ত হয়ে যায় সাথে সাথে, তাই না? তো সেই কারণে সেই বডিটা একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয় যাতে ওই জিনিসগুলো না ছড়িয়ে পড়ে তার পরিবারের মধ্যে। এটাও কিন্তু একটা মানে কারণ বডিটা পুড়িয়ে দেওয়া হয়। অন্য জাতের ধর্মের দেখবে মাটি অনেক গর্ত করে করে তার নিচে বডিটাকে রেখে নানান ধরনের সব কেমিক্যাল দিয়ে নুন দিয়ে এই দিয়ে ওই দিয়ে তারপর মাটির পর মাটি মাটির পর মাটি চাপা দিয়ে 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 সেই বডিটাকে রেখে দেওয়া হয়। আমরা দেখেছি তো, তাই না? তো নানান ধর্মে নানান রকমভাবে করা হয়। তার কারণ হচ্ছে যাতে সেই দেহটার পচন থেকে কোনো রকম রোগ জীবাণু না ছড়িয়ে পড়ে। কারণ ওই দেহটা তো পচে না। আমরা যখন মরে যাই আমাদের শরীরটা তো আস্তে আস্তে পচতে শুরু করে। ৭-৮ ঘন্টা বাদে থেকে আমাদের চামড়ার হাড়গোড়গুলো পুরো টান ধরে যায়, রাইগার হয়। তো এটাকে বলে রাইগার মটিস না এরকম একটা কি যেন বলে। তো এরকম হয়ে যায়, হাত পাগুলো আস্তে 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 শক্ত হয়ে যায়। আমি যেমন আমার বরের হাতটা এরকম ধরে রেখেছিলাম, তো এমন আমার মার হাতটা ধরে রেখেছিলাম, এত শক্ত হয়ে যাচ্ছিল আস্তে আস্তে আমি নিজেই ছাড়াতে পারছিলাম না। কারণ আমি তো সকাল থেকে মার হাতটা ধরে বসেছিলাম, তাই না? তো মা যখন মারা যায় তারপরেও আমি মার হাতটা ধরেই বসেছিলাম যতক্ষণ না বাড়ির লোকজন এসেছে। এমনিই ৪ ঘন্টা তো রেখেই দেয়। তো ততক্ষণ অব্দি আমি ওরকমভাবেই বসে আছি। আমি মানে কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। কারণ চোখের সামনে দেখছি তো আস্তে 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 মা শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। ওই একটু একটু করে মুখে জল দিচ্ছি আর বলছি যে সবাই এসেছে, তোমার পাশে সবাই আছে, তুমি যেখানেই যাও মা তুমি শান্তিতে থেকো। এইগুলো ছাড়া আর তো কিছু করারও থাকে না, তাই না? আর রামা মেহা এরা যখন বড় হবে তখন তারা বুঝবে যে এই কাজগুলো সবার জন্য মানে বড়দের জন্য আমাদেরও করতে হবে। আমার মা বাবা যেরকম করে করেছে আমাদেরকেও তাদের জন্য এটা করতে হবে। কারণ এটা যদি যতক্ষণ না করব আমার বাবা মা বা আত্মীয় স্বজন যারা বড়রা আছে তাদের আত্মা মুক্তি পাবে না। আর মুক্তি তো আমাদের দিতেই হয়, তাই না? এই যে ১০-১২ দিন তাদের জন্য সংযম করা, মানে এই যে খাবার কিছু ভালো মন্দ কিচ্ছু খাওয়া যায় না, ওই এক পাকে খাবার খেতে হবে, কোনো কথা বলা যাবে না, কারোর মুখ দেখতে নেই, এরকম করে খেতে হয় ওবিসি। হয়তো ওদের নিয়ম আছে, ছাদে করেছে ওরা ৩ ভাই, সেখানে সবাই ছিল। আমি জানি না পুরোটা ছিল কিনা, যতটুকু দেখেছি তখন দেখলাম ৩ জনেই ছাদে রয়েছে আর পাশে সবাই দাঁড়িয়ে আছে। তো আমাদের ওবিসি খাওয়ার সময় ছেলেরাও ওবিসি করে, তা সেখানে কিন্তু আমরা কেউ ঢুকতাম না। ওরাই করতো, সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়ে গেলে ওরাই করে নিত। খেয়ে ওখান থেকে ওরা বেরিয়ে আসতো, ব্যাস। এরপর আর তারপরে সব কিছু করতো। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই যে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, আমার তো অপূর্ব লেগেছে ভিডিওটা। সত্যি আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। কেন বলো তো? আমার ওই যে স্মৃতিগুলো মনে পড়ছিল, মাকে সব কিছু করলাম, মার স্মৃতিগুলো। বাবাকে আমি করিনি আমার বাবাকে, কিন্তু আমি আমার মাকে করেছি। বাবাকে করেছিল আমার জেঠতো দাদা। তো সেই জেঠতো দাদা নেই, দাদাও মারা যায় বাবা মারা যাওয়ার পর। তো মার কাজটা আমিই করেছিলাম। মেয়ে হিসাবে আমি কিন্তু পুরো কাজটাই করেছিলাম। আর হবিষ্যি খাওয়া, আমি মাটির মালসা পোড়াইনি, যেহেতু আমার গোত্রান্তর হয়ে গেছিলো। আমি কাঁসার বড় এরকম মালসায় করে সেদ্ধ মানে সব দিয়ে সেদ্ধ করে ঘি দিয়ে খেতাম, সন্দক নুন দিয়ে খেতাম। তো এই যে ১০-১২ দিনের যে কথাগুলো বললো না, সত্যি বলছি মনটা ছুঁয়ে গেছে আমার, মনটা ছুঁয়ে গেছে, বিশ্বাস করো। আমিও তো সেম কাজগুলো করেছি আমার মায়ের আত্মার শান্তি কামনার জন্য। বাবার কাজও করেছি, কিন্তু বাবার কাজও আমি করেছি, সমস্ত কাজটাই আমি করেছি, কিন্তু মুখাগ্নিটা করিনি। দাদা করেছে সব কাজ, মানে শ্রাদ্ধের কাজ, কিন্তু তারপরে মেয়েদেরও তো ৩-৪ দিনের একটা কাজ থাকে, সেটাও করেছি। আর মার কাজটা তো পুরোই করেছি। তাই জন্য বলছি যে এইগুলো নিয়ে সমালোচনা করার কি আছে আমি জানি না। দেখাচ্ছে, ভালো লাগছে, খারাপ কি লাগছে? যেগুলো একটু দৃষ্টিকটু সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসই যে ওর খারাপ সেটা তো নয়। এই যে মায়ের হাতের চুড়ি, শাশুড়ি মায়ের হাতের চুড়িতে ও বলছিল ঘাম লেগে আছে। অ্যাকচুয়াল ঘাম তো সেই মুহূর্তে ছিল না, কিন্তু তবুও ওই ঘাম কিন্তু ওখানে লেগেছিলই। কারণ ওটা তো উনি মারা যাওয়ার পর জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়নি, ঘামটা শুকিয়ে হলেও লেগেছিল, তাই না? এটাই বলতে চেয়েছিল, কিন্তু সেটা নিয়েও সমালোচনা, ঘাম লেগে আছে। আরে ঘাম তো লেগেছিলই। একটা মানুষের হাতে পড়ে থাকা জিনিস খুলে দিলে পরে 10 দিন বাদে হলেও সেই ঘামটা কিন্তু ওখানেই শুকিয়ে লেগে থাকে। এই মানে ফিলিংসগুলো মন থেকে আসে,
সমালোচনা করতে বসলাম আর পটাং পটাং করে সমালোচনা করে দিলাম, তা বললে তো হবে না। সমালোচনা করতে গেলেও ভাবতে হবে যে সত্যি কি ঘাম লেগেছিল। ছিল, ঘাম লেগেছিল, কারণ মারা যাওয়ার সময় হাত থেকে খুলে নেওয়া হয়েছিল। কারণ ওর যে উনি কিন্তু বলছিলেন যে আমি তো হাত থেকে খুলে নিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু খুলতে তো হবেই। মৃত মানুষের শরীরে তো কিছু নিয়ে এসে যেতে পারে না, খালি হাতে আসি, খালি হাতেই যেতে হয়। সেই জন্য সবই খুলে নিয়েছিল। আমার মা যেমন নাক ছিল, কানে ছিল, হাতে চুড়ি ছিল, সবই খুলে নিতে হয়েছিল। তো সেই জন্য ঘাম লেগেছিল। অন্তর থেকে দেখলে বোঝা যায় যে সেখানে ঘামটা লেগেছিল। তো এই ব্যাপারটাকে মানুষ উপলব্ধি করতে পারেনি। উপলব্ধি করতে হয়। এই যে কথাটা বললো, কথাটা নিয়ে আমি সমালোচনা করতে বসে গেলাম, অথচ এর ভেতরের মানেটা আমি বোঝার চেষ্টা করলাম না। ঘাম লেগেছিল, দেখা যাচ্ছিল না, ভিজে ছিল না, কিন্তু মন থেকে সেই জিনিসটার মধ্যে দিয়ে যদি মন থেকে দেখো, তাহলে তার হাত থেকে খুলে নেওয়ার পর সেইটার কিন্তু তার শরীরের সমস্তটার সাথেই সেটা চলে এসেছে, তাই না? তো তার শরীরের ঘামটাও তার মধ্যেই লেগে আছে, হয়তো শুকিয়ে গেছে। বোঝার ক্ষমতাটা মানুষ যেভাবে বুঝবে সেভাবেই ব্যক্ত করবে, তাই না? আমি কিন্তু এভাবেই বুঝেছি, তাই জন্য আমার কাছে কোনো খারাপ লাগেনি। চশমা, আমার বাবার চশমা এখনও আছে, কিন্তু সেটা এখন আমি খুঁজে তোমাদের দেখাতে পারবো না, ঘরের রং ফং হয়েছে, কিন্তু আছে। তো সেই জন্য বলি যে ভালোবাসতে শেখো। ভালোবাসলে নিজের মতন করে বোঝো, দেখবে কষ্ট বা দুঃখ বা রাগ বা ঘৃণাটা আসবে না। এত মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়িয়ে গেছে না, ভালো জিনিসও খারাপ বলবে, খারাপ তো খারাপ বলছেই, ছেড়ে দাও। কোনো কিছুকে ভালোভাবে ব্যাখ্যা করলেও কিন্তু তার মধ্যে থেকে আরেকটা কোনো কারণ বেরিয়ে আসে না। সমালোচকরা সমালোচনাই করে, তার বাইরে আর কিছু করতে পারে না। কি আর করবো বলো? যাই হোক, সত্যিই মহুয়ার মুখটা দেখে খুব কষ্ট হচ্ছে। ওরা যে কষ্ট করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তার সাথে বাচ্চাগুলো যারা চিকেন ছাড়া, মাটন ছাড়া বা ডিম ছাড়া খায় না, তারাও যে এখানে এসে এতদিন ধরে সেদ্ধ ভাত খাচ্ছে, এটাও তাদেরকে বলতে হবে একটা ভালো শিক্ষার প্রমাণ, তাই না? সে যে একটা ভালো শিক্ষা দিতে পেরেছে তার ছেলে মেয়েগুলোকে, মহুয়া, এটা কিন্তু তার জলজান্ত প্রমাণ। তারা কিন্তু মুখ বুজে চুপচাপ এটা খাচ্ছে, কারণ তাদেরকে বোঝানো হয়েছে। বোঝানোটা যদি সঠিক হয় না, সবাই শুনবে, সবাই শুনবে। তো তারা খাচ্ছে, তারা ওটাকে মেনে নিয়েছে, শান্ত হয়ে গেছে। তার মধ্যে পড়াশোনাও করতে হচ্ছে, অফিসের কাজও করতে হচ্ছে, কিছু করার নেই। কেউ কোনো কিছু বন্ধ করে বসে থাকে না। মানুষ চলে যায়, কিন্তু আমাদের কিচ্ছু বন্ধ থাকে না, কিচ্ছু বন্ধ থাকে না। আর একটা কমেন্ট দেখেছিলাম যে উনি অশিক্ষিত, মহুয়া অশিক্ষিত, সেই জন্য ওখানে কোনো ভালো চাকরি বাকরি করতে পারছে না, এই ডেলি ব্লগ দেখিয়ে পয়সা ইনকাম করছে। বলছি, যারা এই ধরনের কথা বলছেন আর যারা এগুলো নিয়ে ভিডিও করছেন, তারা একবার ওনার মতো হয়ে দেখান না। আপনারাও এরকম করে ডেলি ব্লগ করে দেখান না। আপনারাও তো চাকরি বাকরি করেন না। যারা এই যে সমালোচনার ঝড় তুলে দিয়েছেন, আপনারাও মনে হয় সবাই চাকরি বাকরি করেন না। আপনারাও একটু ঝড় তুলে দেখান না, ওর মতন ওরকম মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ এনে আপনাদের ডেলি ব্লগটা দেখান না। হ্যাঁ, আমেরিকায় থাকে, আমেরিকার সুন্দর দৃশ্য এই সেই তাই দেখায়, কিন্তু আমেরিকার বাইরে কলকাতাতেও তো, কলকাতা বা তার আশেপাশে অনেক জায়গাতেই তো অনেক ব্লগার আছে, তারাও তো ভিডিও করে। এই সমালোচনা না করে বসে আপনারাও সুন্দর করে ভিডিও বানান না, ব্লগ ভিডিও বানান না। দেখি কতটা আপনাদের মানুষ সাড়া দেয় আপনাদের ডাকে। দেখুন না একবার, পারেন কি না। সেটা পারবেন না করতে, কিন্তু সমালোচনা করতে আপনারা বসে যেতে পারেন। ভালো চাকরি পায় না, আরে চাকরিকে এত মুখের সোজা কথা যে চাইলাম আর পেয়ে গেলাম, বিদেশে গেলাম বলেই আমি চাকরি পেয়ে গেলাম, হয় এটা কখনো? উনি শিক্ষিত অশিক্ষিত সেটা ম্যাটার করে না, ওনার মুখের ভাষা, ওনার কথা বলার যে মাধুর্য, এত লোক কেন দেখে ওনাকে? সবসময় কি উনি বাইরের দৃশ্য দেখায়? না তো, ঘরের দৃশ্যও তো দেখায়। তো সেগুলো দেখতে মানুষ দেওয়া মাত্রই লাখ লাখ ভিউজ হয়ে যায়। এমনি এমনি তার ব্যবহার, তার আচার আচরণ, তার স্বভাব, তার কথা বলার স্টাইল, সব মিলিয়ে মানুষ ওকে ভালোবাসে। তো সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না, প্রশ্নই নেই। আমি শুধু মৌমাকে এটুকুনি বলতে পারি যে কারোর দিকে তাকাবেও না, মানে চোখও দেবে না, কানও দেবে না, মুখও দেবে না, মানে ওদের নিয়ে কিছু বলবেও না। প্রথম দিনই বলে দিয়েছো যে এই 10 দিন তারা স্কিপ করুক না, স্কিপ করতে পারবে না, ভিডিও দেখবে এবং সমালোচনাও করবে। সেই জন্য তুমি চোখ কান মুখ তিনটেই বন্ধ করে আমরা যারা ভালোবাসি আমাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত তুলে দাও, কিন্তু যেটা না দেখানো, এমন কিছু দেখিও না যেটা দেখলে পরে সমালোচকরা আরও বেশি সমালোচনা করতে পারে বা আমাদেরকেও বলতে হয় কিছু কথা। এটুকুনি বলার ছিল। সত্যি করে ভিডিওটা দেখে আমার চোখে জল চলে এসেছে, কারণ আমারও তো মা বাবা হাজব্যান্ড কেউ নেই, দিনগুলো মনে পড়ে যায়। তো চলো, এটুকুনি বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।